কে ঝগড়ুটে তোমাদের টিমে? না সবাই ঝগড়ুটে, সেটা ইনফ্যাক্ট সবাই ঝগড়ুটে, আবার কেউই ঝগড়ুটে নয়। যদি তো ঝগড়ুটে হতো তাহলে টিকতো না ব্যান্ডটা। সবসময় বন্ধুরা আমাকে প্রোটেক্ট করে গেছে এবং আমিও বন্ধুদের প্রোটেক্ট করে গেছি। তো যখনই কিছু হয়েছে, মানে হয়তো মন খারাপ, আমি কোনো বন্ধুর বাড়িতে চলে গেলাম, সেই মন খারাপটা আমার কখনো, মানে আমি যে বিরাট ডিপ্রেশনের ফেজের মধ্যে দিয়ে গেছি এরকম কোনো দিনই হয়নি। যে আমার ভেতরে একটা ফাঁকিবাজি রয়েছে, আমাকে লোকজন বলে যে এই, আমি এখন রিহার্সেল করে এই কে আছিস, চাটা ধরে এই কে আছিস, আমি হ্যাঁ ওই স্লিপিং বুদ্ধর মতন শুয়ে থাকি, সবাই জানে আমার একটা পোজ আছে, এরকমভাবে শুয়ে থাকি, হ্যাঁ শুয়ে শুয়ে রিহার্সেল করি। এই কথাটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি যেমনি তোমার স্কিলটাকে তোমাকে সবসময় কতটা মানে ভালো হয় মাজা ঘষা করতেই হবে, কিন্তু আবার এটাও ঘটনা তোমার যদি কিছু জিনিস না হওয়ার থাকে সেটা তুমি যতই মাজা ঘষা করো না কেন, তো ফলে তোমার স্ট্রেংথ তোমার উইকনেস কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। বন্ধুত্বের প্রসঙ্গে ছিলাম, আমি এই বন্ধুত্বের প্রসঙ্গ থেকেই ধরবো যে আজকের পৃথিবীতে যেখানে 2 মাসে ব্রেকআপ হয়, যেখানে ডেভিড ধাওয়ান গোবিন্দার জুটিও ভেঙে যায়, যেখানে ব্যান্ডের বন্ধুত্ব ছারখার হয়ে যায়, যেখানে চেনা মানুষেরা একে অপরের শত্রু হয়ে যায়, কলিগরা যে কোনো সময় একে অন্যের পিঠে ছুরি মারে, সেখানে দাঁড়িয়ে চন্দ্রবিন্দুর বন্ধুত্ব বা তোমাদের বন্ধুত্বটা একটা এক্সাম্পলের মতো। তোমাদের মধ্যে কি সত্যিই ঝগড়া টগড়া হয় নাকি তোমরা কিছু একটা করে ম্যানেজ করো যে এই ঝগড়াটা না হবে না? না ঝগড়া তো হওয়াটা ভালো, হেলদি ঝগড়া আমি সবসময় মনে করি। কে ঝগড়ুটে তোমাদের টিমে? না সবাই ঝগড়ুটে, সেটা ইনফ্যাক্ট সবাই ঝগড়ুটে, আবার কেউই ঝগড়ুটে নয়। যদি তো ঝগড়ুটে হতো তাহলে টিকতো না ব্যান্ডটা। তবে আমার বারবারই মনে হয় যে মানে আমরা এমনভাবে প্রত্যেকের ডিপেন্ডেন্ট আর কি, যে সুরজিৎ এমন একটা কাজ পারে যে আমি সুরজিৎকে ছাড়া আমি চলতে পারবো না, আমি এমন কিছু জিনিস জানি যেটা আমাকে ছাড়া চলবে না, তেমনি অনিন্দ কিছু জানে, এবং ওই জায়গাটাতে প্রত্যেকে খুব রেসপেক্ট করে। হ্যাঁ আমি অনেকবার বলেছি যে ধরুন একটা গান তৈরি হচ্ছে, হ্যাঁ সেখানে গানের লেখার ব্যাপারে চন্দ্রিল অনিন্দই শেষ কথা বলবে, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে যে চন্দ্রিল হয়তো একটা লেখায়, যে আমি তাতিনের গানটার ক্ষেত্রেই আমি বারবার এক্সাম্পল দিচ্ছি, তাতিন চন্দ্রিল যখন লিখে এনেছে, আমি চন্দ্রিলকে বলেছিলাম যে চন্দ্রিল সবাই বলছে আমরা একটু বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছি, কলেজের যে ইনোসেন্স, ওই ইনোসেন্সটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, তো একটা গান কি লেখা যায় না যে ওই ইনোসেন্সটা ফিরিয়ে আনতে পারি? তো এটা নিয়ে যখন কথা হয় তখন বলছে এই দেখ একটা হতে পারে যে এই যে টেনিদা ঘনাদা এরম ধরনের যে দাদারা ছিল যারা এইটুকুটাকে এতটা বাড়িয়ে বলতো, তার কতটা ঢপ কতটা সত্যি কেউ জানি না। আর তখন ইউটিউব গুগল এসব ছিল না যে সেখানে আমি ভেরিফাইও করে নেব, তো আমরা তাদেরকে বিশ্বাসও করতাম অনেক ক্ষেত্রে। তো সেই রকম একটা দাদার গল্প যদি বলা যায়, তো সেটা নিয়ে তাতিন যখন ও লিখে আনে সে গানটা এত কমপ্লেক্স হয়ে যায়, আমি গানটা শোনার পরে বলছিলাম যে আমি যেটা ভেবেছিলাম তুই লিখবি তার থেকে, তো তখন চন্দ্রিল বলে না আমি এটাই লিখতে পেরেছি, আমি অবভিয়াসলি চন্দ্রিল গান নিয়ে শেষ কথা বলবে, এটা নিয়ে আমি আর কিছু বলিনি, কিন্তু একটু খচখচা নিয়েছিল যে দূর এটা ঠিক জমছে না আর কি। কিন্তু পরের দিনকে চন্দ্রিল গানটাকে পুরো আবার রিরাইট করে লিখে আনে। তো এইটাই হচ্ছে বড় কথা, চন্দ্রিল না লিখলেও কিন্তু ওই গানটাই থাকতো, কিন্তু চন্দ্রিল যখন আমি একটা ওপিনিয়ন দিয়েছি সেটারও মর্যাদা চন্দ্রিল দিয়েছে। তো এই যে একে অপরের যে মতামতটাকে কনসিডার করার জায়গাটা তৈরি করা, স্পেসটা তৈরি করা, এই স্পেসটার নামই বন্ধুত্ব। আমি যদি আমার বন্ধুকে স্পেস না দিই, সবসময় আমার মতটাই ঠিক মত এটা ধরে যদি চলি, তাহলে বন্ধুত্ব টিকিয়ে রাখা মুশকিল। তোমার চারপাশে বহু মানুষের তুমি সংস্পর্শে এসছো, বন্ধুরা, সিনিয়ররা, কিংবদন্তি, লেজেন্ড, এরকম মানুষেরও এসছো, তাদের বলা কোনো কথা, কোনো ঘটনা যেটা মনে রয়ে গেছে, মনে হচ্ছে যে এটা দারুণ লেসন আমি শিখলাম, এরকম নিশ্চয়ই অনেক আছে, এক দুটো আমাকে যদি বলো। সেটা এক দুটো এইভাবে বলা, একটা বলতে পারি যে আমি তো খুব ফলো করি এক ভদ্রলোকে যাকে আমি গুরু মানি আর কি, সে ভদ্রলোকের নাম হচ্ছে হ্যারি বেলাফন্টে। তো তার একটা ভিডিওতে, সে একটা ইন্টারভিউতে সে বলেছিল যে যে যারা গায়ক আর কি, তাদের ভগবান একটা সাংঘাতিক ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতার দ্বারা সে অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং তার ভয়েসটা অনেকে সেটাকে ফলো করছে এবং মানছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে সেটাকে যদি ঠিকঠাক করে ইউটিলাইজ না করলো, তাহলে সে ভগবানের প্রতি সে অন্যায় করলো, যে তাকে তুমি একটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছিস, তুমি ক্ষমতাকে সম্পূর্ণ তুমি প্রয়োগ করলে না, কিংবা অন্য ডাইভার্সন হয়ে গেল, তুমি অনেস্টলি যেটা করতে চাইছিলে সেটা না করে হয়তো পয়সার জন্যে কিংবা ফেম যা কিছুর জন্যে অন্য কিছু তুমি করলে। এবং তার একটা গানও আছে যেটা আমি বেলাফন্টের ইনফ্যাক্ট এই স্টুডিওতে দাঁড়িয়েই আমি বেলাফন্টে গত বছর মারা গেছে,
তা আমি বেলাফন্টেকে ট্রিবিউট জানিয়ে একটা কনসার্ট করেছিলাম। তো বেলাফন্টের জামাইকা, ফেয়ারওয়েল, মাটিল্ডা এগুলো তো সবাই জানে। তো একটা গান আছে সিং ফর দ্য সং, হ্যাঁ। তো সেখানে একটা লাইন আছে, যে গানটার লাইন, সামটাইমস ইউ সিং ফর দ্য মানি, সামটাইমস ইউ সিং ফর দ্য শো, sometimes you sing for those dewy-eyed darlings that still makes you cry, don't you know? Sometimes you sing for the glory, but the glory doesn't last very long. So in the haze of the stage, you look back to the days when you used to sing for the song. So sing for the song, boys, sing for the song. তো সেইটাই আর কি বলছে, যে তুমি একটা সময় গ্লোরি আসবে, ওই আসবে, সেই আসবে, কিন্তু সেসব ভুলে কিন্তু ওগুলো বেশি দিন তোমার থাকবে না। তো ফলে তুমি এখন যেটা রয়েছো, ইউ সিং ফর দ্য সং, মানে গানের জন্য গান গাও। তো আমি জানি না, তো আমি যতটা হ্যারি বেলাফন্টে ভক্ত, চন্দ্রিলা আর অনিন্দ নিশ্চয়ই ভালোবাসে। তাদের মধ্যে অনিন্দ নিজেও হ্যারি বেলাফন্টের সুরের ওপরই একটা গান কম্পোজ করেছে, কেউ ভালোবেসে জয় করে গোটা বিশ্ব। কিন্তু আমাদেরও কিন্তু গান আছে সিমিলার থিমে, সেটা হচ্ছে গান ভালোবেসে গান। তো সেইটা আমি সবসময় বিশ্বাস করি, যে গান ভালোবেসে গান, ওইগুলোই আর কি কিছু কিছু লেসেন, হ্যাঁ, যাদেরকে আমরা আইডল হিসেবে মেনেছি কিংবা গুরুদেব হিসেবে মানি, তাদের কথাগুলোর মধ্যে কিন্তু সত্যি সত্যি একটা দম আছে। যখন রক্তাক্ত হও, প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনের ফেস দিয়ে যায়, যন্ত্রণার ফেস দিয়ে যায়, হেরে যাওয়ার ফেস দিয়ে যায়। তুমি তোমার লাইফে অনেকগুলো বলেছো, এই যে তুমি মজা করে বলছিলে যে আমি এগুলো ফেলিয়ার হয়েছি, আমি অমুক জায়গা থেকে অমুক করেছি, আর বাড়ির লোক ভাবছে এটা হলো না, ক্যারিয়ার হলো না, তারপর অন্য ট্রাই করছি, তারপর অন্য ট্রাই করছি, দিল্লিতে গেলাম। প্রত্যেকবার যখন ভিতরে রক্তাক্ত হও, কী করে কাম ব্যাক করো? মানে প্রচুর মানুষ তো যারা তোমাদের ফলো করে, তাদের আমার ক্ষেত্রে না, সত্যি কথা বলতে গিয়ে এইভাবে কখনো যে বিরাট রক্তাক্ত হলাম এবং আমাকে ফাইট ব্যাক করে জিনিসটা ফিরিয়ে আনতে হয়েছে, সেইটা আমি কোনোদিনই সেরকমভাবে অনুভব করিনি। একটাই কারণে, কেন আমি সবসময় আমি বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত হয়েছিলাম। মানে আমি সবসময় বন্ধুরা আমাকে প্রোটেক্ট করে গেছে এবং আমিও বন্ধুদের প্রোটেক্ট করে গেছি। তো যখনই কিছু হয়েছে, মানে হয়তো মন খারাপ, আমি কোনো বন্ধুর বাড়িতে চলে গেলাম, সেই মন খারাপটা আমার কখনো, মানে আমি যে বিরাট ডিপ্রেশনের ফেজের মধ্যে দিয়ে গেছি এরকম কোনো দিনই হয়নি। হ্যাঁ, তো তার মূল কারণ হচ্ছে বন্ধুদের দ্বারা সারাউন্ডেড, অলওয়েজ সারাউন্ডেড বাই বন্ধু। তো আমার সেটাই এখনও তাই, হ্যাঁ, মানে আমার প্রচুর বন্ধু বান্ধব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং আমার হাতে আর কারোর জন্য সময় না থাকুক, হ্যাঁ, বন্ধুদের জন্য সময় আছে। এবং আমি বারবারই মনে করি, দেখো তোমার হাতে সবচেয়ে, মানুষের যেটা সবচেয়ে মূল্যবান জিনিস মানুষের কাছে, দ্যাট ইজ সময়। তোমার কাছে টাকা পয়সা ফেম সব কিছুর থেকে কিন্তু তোমার সময়, তুমি যদি কাউকে সময় দাও না, তুমি দেখবে সেটা কোনোভাবে তুমি তার রিটার্ন তুমি পাচ্ছ। তো সেইটা আমি বিশ্বাস করি, এবং আমি আমার বন্ধুদের জন্য আমার সবসময় সময় থাকে। তো ওটা আমি সবসময় ফিরে ফিরে পাই। এবং আমার পুরো আমি বললাম তো, আমি খুব যে ফর্মাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কখনোই যাইনি। আমাকে যদি আজকে তুমি একটা কমপ্লেক্স কর্ড বাজাতে বলো, আমি বাজাতে পারবো না। আমার কর্ড বলতে সি, ডি, মানে মেজর, মাইনার, সেভেন্থ, ওই অগমেন্টেড, ডিমিনিশ জানি আমি, কিন্তু তার প্রয়োগ কীভাবে করতে আমি জানি না। কিন্তু আমি জানি যে এই লোকটা, সে তার প্রয়োগটা জানে। তার সাথে যদি আমি বন্ধুত্ব করে আমার থটটা যদি তাকে আমি বুঝিয়ে দিতে পারি, সুরজিৎ জানে, শিবু জানে, আমার ব্যান্ডে রাজশেখর জানে, ফলে আমি যদি আমার চিন্তাটা, আমি কি চাইছি তাদেরকে যদি বলে দিতে পারি, ফলে ওই পরিশ্রমটা তো আমার করার দরকার নেই। তো ফলে আমি বলছি যে আমার ভেতরে একটা ফাঁকিবাজি রয়েছে। হ্যাঁ, আমাকে লোকজন বলে যে এই, আমি এখন রিহার্সেল করে, এই কে আছিস, চাটা ধরে, এই কে আছিস, আমি ওই স্লিপিং বুদ্ধর মতন শুয়ে থাকি। সবাই জানে আমার একটা পোজ আছে, এরকমভাবে শুয়ে থাকি, শুয়ে শুয়ে রিহার্সেল করি। তো সবাই হাসাহাসি করে সেটা নিয়ে, কিন্তু আমি ফাঁকিবাজ বলেই আমি জানি যে আমি বন্ধু ছাড়া, এবং আমি ইন্টারেস্টিং, আমার খুব ইচ্ছেও করে মাঝে মাঝে যে একা কোথাও বেরিয়ে যাব, ঘুরতে যাব, ওই করবো, কিন্তু আজ অবধি আমি কোথাও একা বেড়াতে যাইনি। আচ্ছা, নেভার। কেউ না কেউ, কারো না কারোর সাথে আমি গেছি। সলিল চৌধুরী আমাকে একটা দারুণ একবার একটা কথা বলেছিল, যেটা আমি সবসময় বিশ্বাস করি। তখন খুব ছোট ছিলাম, তখন নতুন নতুন গান বানানো শিখছি। হ্যাঁ, তো গৌতম দা আমার একজন সিনিয়র দাদা ছিলেন, তিনি খুব ভালো মিউজিক কম্পোজার, রবীন্দ্র ভারতীর প্রফেসর ছিলেন তিনি। তো তিনি, মানে তার কাছে খুব বায়না ধরেছিলাম যে তুমি তো সলিল চৌধুরীকে খুব ভালো চেনো, একবার চলো না, আমাকে নিয়ে যাও। তো তখন আমাদের মানে ঠিক আছে চল, একদিন নিয়ে যাবো। তো একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক হলো। তো আমি, আমার দুই বন্ধু, দেবপ্রিয়, শুভেন্দু, আমরা সবাই মিলে সলিল চৌধুরীর বাড়িতে গেলাম। তো যাওয়ার সাথে সাথেই উনি বললেন যে আমার কিন্তু হাতে টাইম নেই, আমার কিন্তু আধ ঘন্টার বেশি কথা বলতে পারবো না। কিন্তু ফাইনালি সেই আড্ডাটা 2-2.5 ঘন্টা গড়িয়েছিল। নেহাত ওনার তাড়া ছিল বলে তারপর আর কন্টিনিউ করলো না। তো উনি প্রথমে আমাদের একটা গান শোনাতে বললেন, যে তোমরা কী গান করছো শোনাও।
তখন আমাদের একটা গান ছিল, দেখবি এই স্টেজে হয় দেখ খুব একটা দুঃখ ব্যথা হ্যান ত্যান, তো আমি একটা গান ছিল ক্লান্তি ক্লান্তি সব ক্লান্তি, সূর্য রোজ তবু অস্ত যায়। তুমি গানটা খুব ইন্টারেস্টিং গানটা, তুই গানটা শুনলে মন দিয়ে, শুনে বললেন যে দেখো গানটা খুব সুন্দর বানিয়েছো, খুব চমৎকার, খুব নতুনত্ব আছে, কিন্তু তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা তো এখন নতুন প্রজন্ম, তোমরা যদি এরকম হতাশায় ভোগো, হ্যাঁ, তোমরা যদি পজিটিভিটি না দেখো, তাহলে তো তুমি, হ্যাঁ, তোমাদের হাত ধরে তোমরাই তো টর্চ বেয়ারার, তো টর্চটাই যদি প্রথমে নিভে যায়, তার মধ্যে যদি আলো না থাকে, হ্যাঁ, তুমি যদি এতই তোমরা মুষড়ে পড়ো, তাহলে পরের প্রজন্ম, তোমরা যখন বড় হবে, তোমাদের পরের প্রজন্ম তো আরোই মুষড়ে পড়বে। তো হয়তো মনে তোমাদের দুঃখ কষ্ট হ্যান ত্যান হতাশা যাই থাকুক না কেন, হ্যাঁ, তো সবসময় পজিটিভ নিয়ে দেখবে। তো তারপরে উনি বললেন যে তুমি কি আমার কোনো গান গাইতে পারবে? হ্যাঁ, গাই। তো তবে ওনার গান গাইতে, তখন ওনার গান আমার মনে আছে, আমরা গিয়েছিলাম পুরানো দিন পুরানো মন, সব কিছু পিছনে ফেলে আই ছুটে চলে। তো এই যে শরীর ছোট ছোট কথা, তো সেইগুলো আমার মনে হয় যে এই একটা পার্সপেক্টিভ। আরেকটা ছোট্ট গল্প বলে নিই, যেটা খুব ইন্টারেস্টিং। আমাদের একজন মাস্টারমশাই ছিল আর্ট কলেজে, তা আমরা সবসময় মনে পাই মাস্টারমশাই খুব নাম করা আর্টিস্ট, আমি পেন্টার, খুবই নাম করা পেন্টার, কিন্তু দেখবে যখন নতুন কলেজে ঢুকছি, আমি দারুণ আঁকি, আমি ওই করি, এরকম তো থাকে। আর কিছু কিছু মনে হতো ওই মাস্টারমশাই কিছুই জানেন না, কিছুই জানেন না, এরকম একটা ব্যাপার থাকতো। আর আমাদের সবসময় আমাদের কি হতো যে একটা ধরনের পা কিংবা কোনো একটা মডেল দিয়ে দেওয়া হতো, সেই মডেলটা সোম থেকে শনি অবধি আঁকতে হতো, এবং আঁকা যেই হয়ে যাবে, তুমি যদি 3 দিনে আঁকাটা শেষ করে দিতে, তাহলে তোমার 3 দিনে ছুটি হয়ে গেল, তারপর তুমি আরেকবার আঁকতেও পারো, নাও আঁকতে পারো, তোমার ব্যাপার। তা আমাদের সারাক্ষণই এটা থাকতো আর কি, এই ব্যাপারটা যে আমি কত তাড়াতাড়ি ছবি আঁকাটা শেষ করে ফেলছি, শেষ করে আমাদের আর্ট কলেজ ছিল একদম ধর্মতলায়, বলে কখন গিয়ে সিনেমা হলে ঢুকে যেতে পারছি। তো যাক গিয়ে, তো এবার একটা ছবি, এবার আমরা সব গোল করে বসতাম, এবং সামনে যেটা থাকতো সেটা একটা কখনো একটা হাতের একটা মডেল থাকতো, কিংবা একটা পা থাকতো। একটা পা ছিল, একটা প্লাস্টার অফ প্যারিসের বড় পা, সেটা আমরা ধরে ধরে আঁকছি। তো যাই হোক, আমার মোটামুটি, আমি তখন মঙ্গলবার হয়ে গেছে, আমি তখন তাড়াতাড়ি ছবিটা আঁকা শেষ করে স্যারকে দিয়ে একবার অ্যাপ্রুভ করিয়ে নিতে পারলেই ছুটি। তো দেখি স্যার উঠে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রায় মানে ক্লাস শেষের দিকে। তো আমি স্যার দেখুন আমার আঁকা হয়ে গেছে। তো স্যার দেখে বললেন যে কত নম্বর আঁকা? আমি স্যার কেন এই প্রথম আঁকছি। বলে বাবা, হ্যাঁ, তুমি একবার আঁকলে তাতেই হয়ে যাবে? আরে এঁকে যাও, যতবার আঁকবে, একবার আমি দেখবই না, 5-6 বার আঁকলে দেখলে তারপরে আমি অ্যাপ্রুভ করবো। স্যারও জানে তো আমি পালানোর ধান্দা করছি, স্যার কি আটকানোর জন্যই কথাটা বললেন। তো যাই হোক, আমার পাশের ছেলেটা প্রবীর শুনে নিয়েছে। পরের দিন সকালবেলা যখন স্যার এসে, স্যার আমার ছবিটা দেখুন স্যার। আবার স্যারের একই কথা, কত নম্বর এঁকেছো? বলে স্যার এটা 10 নম্বর এঁকেছি। বলে তাকিয়ে দেখলো, বলে শোনো, যার হবে তার একটাতেই হবে, 1000টা এঁকে গেলে হবে না। তো আমরা তখন প্রচণ্ড হেসেছিলাম, কিন্তু দেখো এই কথাটাও কিন্তু সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। মানে এই কথাটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে তুমি যেমনি তোমার স্কিলটাকে তোমাকে সবসময় কতটা মানে ভালো হয়, মাজা ঘষা করতেই হবে, কিন্তু আবার এটাও ঘটনা, তোমার যদি কিছু জিনিস না হওয়ার থাকে, সেটা তুমি যতই মাজা ঘষা করো না কেন, তো ফলে তোমার স্ট্রেংথ, তোমার উইকনেস কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকের কাছে সময় নেই, প্রত্যেক কোনো কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে পেরোচ্ছে। যদি গানের দিক থেকে বলি, কি মনে হয় সোশ্যাল মিডিয়া, রিলস, স্ক্রোলিং বা এই মানসিক অবসাদ, তার একটা বিরাট বড় কারণ বা বিরাট বড় রিজন বা বিরাট বড় সূতিকাগৃহ হচ্ছে সোশ্যাল মিডিয়া? মানে এটাই কি সবচেয়ে বড় কম্পিটিটার, সেটা ভালো গানের জন্য হোক, ভালো সময়ের জন্য হোক, ভালো বন্ধুত্বের জন্য হোক? কি মনে হয়? এটা জানি না, বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানি না। তবে আমার বারবারই মনে হয় যে মানুষের এমপ্যাথি, হ্যাঁ, এই ব্যাপারটা কমে যাচ্ছে। কেন কমছে আমি তো আর এইসব ব্যাপার হিউম্যান সায়েন্স কি সাইকোলজি এসব নিয়ে যে বিরাট পড়াশোনা করি এমন তো নয়, কিন্তু আমার বারবারই মনে হয় যে মানে আমি অন্যের অসুবিধে, শুধু অন্যের বলতে আমি অন্য মানুষ বলছি না, একটা প্রাণী হতে পারে, সেটা গাছ হতে পারে, আমার বলছি যে সেইটা তুমি যদি, সেই দুঃখটা তুমি যদি তার জুতো পরে তুমি যদি পৃথিবীটাকে না দেখতে পারো, তাহলে একটা সময় আসবে যে ওইগুলোই কিন্তু তোমার ঘুরে তোমার দিকেই ফিরে আসবে। ছোট ছোট আমি এক্সাম্পল বলছি, যে ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা দারুণ ঝলমলে একটা রেস্টুরেন্ট, সে দেখবে আজকাল সল্টলেকে অনেক রেস্টুরেন্ট হয়েছে, তারা একটা আলো দেওয়ার জন্য দেখবে একদম ধরনের ওই স্পাইরাল লাইট হয়, সে গাছে পেঁচিয়ে দিল আর কি,
সেই পেঁচিয়ে তো দিল, কিন্তু গাছটা সেটাও তো একটা প্রাণ, তার পারমিশন নেওয়া কি তার আদৌ খারাপ লাগছে কিনা, তাতে গাছের ক্ষতি হচ্ছে কিনা, সেইটা যে আমি কেয়ার ভাবলামই না। করছি না, ভাবছি না, সেইটা আমি নাই ভাবতে পারি, কেন গাছ তো আমাকে আর কখনো বলবে না এসে যে না আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। কিন্তু এটা যদি না ভাবতে ভাবতে যদি আমি খুব ইনসেনসিটিভ হয়ে যাই, একটা সময় আসবে যে সেগুলি আমার কিন্তু আমার দিকে ঘুরে আসবে। তখন আমি ম্যানেজ আদৌ দিতে পারবো কি না, আমার মানে আমি বলতে যে হ্যাঁ মানব সভ্যতা কি যাই বল, উম, যে একটু বড় বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু এইটা আমি সবসময় ফিল করি। ফলে সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যেখানে মানে নানান জায়গায় দেখছি, ধরুন এখানে বোম পড়ছে, ওখানে বলছে, একটা শহরকে আমি ধূলিসাৎ করে দিলাম নিজের গেনের জন্য, কি আমার কমিউনিটি, আমার ওই আমার সেই, আর দিনকে দিন এই যে আমার কমিউনিটি, আমার সোসাইটি, হ্যাঁ আমি পুরো বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে। বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে, মানে আমি সবাইকে কনসিডার করতে পারছি না, একটা বড় পিকচার দেখতে পাচ্ছি না। এইটা কিন্তু একটু চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। এবং এটা হতে পারে যে সারাক্ষণ আমি ফোনে আমি আমার সাথেই থাকছি, আমি আরও 5 জনের সাথে থাকছি না, আমি অন্য প্রবলেমটা বুঝতে পারছি না। এইটা আমার মনে হয় যে একটা সময় আসবে যে মানুষকে খুব একা করে দেবে, এবং সেটা হলে যে পৃথিবীটা খুব ভালো হবে, এটা আমি বিশ্বাস করি না। তার মানে এখন অবধি দাঁড়িয়ে তোমার কাছে জীবনটা টেম্পল রান নয়, কোনো একটা লক্ষ্যের দিকে ছোটা নয়, নিজের জন্য ছোটা নয়, দৌড় না, তোমার না, জীবন। আমি তো বারবারই মনে করি, দেখো এখন তো ধীরে ধীরে নানান রকমের ইউটিউবে ভিডিও দেখে, তো সেখানে তুমি দেখো এই মাল্টিভার্স বলো, ওই বলো, সেই বলো, তুমি কার্দাশেভ স্কেল নিয়ে একদিন দেখলাম, হঠাৎ করে আমি জানতামই না কার্দাশেভ কে ভদ্রলোক, হ্যাঁ তিনি একজন রাশিয়ান সায়েন্টিস্ট ছিল। তো তো বেসিক্যালি এই যে আমাদের প্রোগ্রেস, হিউম্যান সিভিলাইজেশনে তিনি কতটা দূর যেতে পারে তার তিনি একটা মাপকাঠি করেছেন আর কি। 7 স্টেজেস আছে, সেখানে ফাইনাল স্টেজে গিয়ে সেই আমাদের দেখবে যে যে কোনো তোমার হিন্দু ধর্মের ফিলোসফিতে যেটা বলে না যে উই আর অল ইউনাইটেড, মানে তুমি আমি ও হ্যাঁ একটাই এনার্জি, হ্যাঁ একটা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হ্যাঁ হয়ে আছে। যুক্ত। তো সেরমভাবে তুমি যদি দেখতে পারো, হ্যাঁ মানে তোমার খারাপ লাগাটা এবং অন্যর খারাপ লাগাটা দুটো কিন্তু একই সূত্রে বাঁধা। তো সেরমভাবে তুমি যদি ভাবতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার এই একাকিত্বটা থাকবে না। কোনো একটা জায়গায় এবং আমার নেই, আমি বলছি যে আমার বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করে, সারাক্ষণ আমি বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকি, হ্যাঁ। তো সেটাই বলছি যে সেটা সবাই যদি বুঝতে পারে, আমার মনে হয় দারুণ থাকবে। বন্ধু, তোমায় এই গান শোনাও বিকেলবেলা, এই বন্ধুত্বটা যেন চিরকালীন থাক। অসংখ্য ধন্যবাদ উপলদা তোমার সঙ্গে এই আড্ডাটা দেওয়ার জন্য। জীবনে একটা অন্য অ্যাঙ্গেল, অন্য রকম একটা ভাবনা একটা সূত্র পেলাম। থ্যাঙ্কস আ লট এইভাবে আমাদের সময় দেওয়ার জন্য। পরে ডেফিনেটলি আরেকবার আড্ডায় ডাকবো, তখন অন্য কোনো গানের গল্প হবে। একদম, থ্যাংক ইউ সো মাচ।